আজকের ভিডিওটি হলো জ্যোতিষের শিক্ষা বিষয়। সাধারণত অধিকাংশ মানুষ জ্যোতিষশাস্ত্রে আগ্রহী এবং এই প্রাচীন বিজ্ঞান শিখতে চায়, কিন্তু সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে কঠিন প্রশ্ন তাদের মুখোমুখি হতে হয় সেটা হলো কোথা থেকে শেখা শুরু করবেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ক্রমাগত প্রচেষ্টার সাথে তার গুরু খুঁজে পেতে সক্ষম হন, কিন্তু এই গুরুরা জ্যোতিষশাস্ত্রকে এমন জটিল পদ্ধতিতে শেখান যা এমনকি আগ্রহী প্রার্থীরাও ভয় পেয়ে যায়। বেশিরভাগ জ্যোতিষীরা জন্মতালিকা তৈরির মাধ্যমে জ্যোতিষ শিক্ষা শুরু করেন এবং এর জটিল গাণিতিক গণনা শিক্ষার্থীদের উৎসাহকেই কমিয়ে দেয় এবং তারা ভয় পায়। জ্যোতিষশাস্ত্রের জটিল এবং উচ্চ শব্দযুক্ত পরিভাষা শোনার পর অনেক ছাত্রই পালিয়ে যায়। বর্তমান কম্পিউটার নির্ভর যুগে জ্যোতিষশাস্ত্রের কোষ্ঠী তৈরির গাণিতিক দিকগুলি প্রাথমিক পর্যায়ে না শেখানোই ভালো বলে আমার মনে হয়। কোষ্ঠী বিশ্লেষণের প্রাথমিক দিকগুলি জানার পর গাণিতিক দিকগুলো বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়। আলোচনা শুরু করার আগে আমি বলতে চাই যে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন এবং জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আমি ইউটিউবে লাইভ প্রোগ্রাম শুরু করেছি, আপনারা লাইভ প্রোগ্রাম দেখুন, আপনাদের মতামত জানান। জ্যোতিষশাস্ত্র শেখানোর ব্যাপারে বা শেখার ব্যাপারে যদি কিছু মৌলিক নীতি আন্তরিকভাবে অনুসরণ করা হয় তাহলে এটি জ্যোতিষশাস্ত্র শিক্ষাকে একটি আনন্দদায়ক এবং পরিপূর্ণ অভিজ্ঞতা দিতে পারে। যারা জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করতে চান তাদের সবসময় কতগুলো বিষয়ের দিকে নজর রাখা উচিত। যেমন 1 নম্বর, ধাপে ধাপে জ্যোতিষশাস্ত্র শেখা বা অধ্যয়ন করা শুরু করুন। যতক্ষণ না একটা নীতি পুরোপুরি বোঝা যায় ততক্ষণ অন্য চ্যাপ্টারে যাবেন না বা অন্য বইতে চলে যাবেন না। জ্যোতিষের বই পড়লে বই শুধু পড়বেন না, যা কিছু পড়া হয় সেগুলো বারবার পড়ুন এবং সেগুলো স্মরণে রাখুন। অভিজ্ঞ গুরুর নির্দেশনা ছাড়া জ্যোতিষশাস্ত্রের বই পড়বেন না। বেশি বই পড়া আপনাকে বিভ্রান্ত করতে পারে, কারণ বাজারে অনেক আজে বাজে এবং বিভ্রান্তিকর জ্যোতিষশাস্ত্রের বই পাওয়া যায়। শুরুতে জন্ম তালিকা মানে জন্মচক্র, যেটাকে আমরা রাশিচক্র বা বার্থ চার্ট বলি, সেই বার্থ চার্ট তৈরি করার পরিবর্তে বিশ্লেষণ বা প্রেডিকশনের দিকে মনোযোগ দিন, প্রেডিকশনের সূত্র শেখার দিকে। শুরুতে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের জন্মকুণ্ডলী বিশ্লেষণ শুরু করুন, যাদের আপনি ভালো জানেন। তাহলে আপনি কতটা মিলছে কতটা ঠিক সেটা বুঝতে পারবেন। যতদূর সম্ভব জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় ব্যবহৃত ইংরাজি শব্দের সংস্কৃত প্রতিশব্দ শিখুন। কেউ জ্যোতিষশাস্ত্র শেখার প্রচেষ্টায় দ্রুত অগ্রসর হতে পারে, সে এইসব বিষয়গুলো মনে রাখে, তবে সে অবশ্যই তাড়াতাড়ি শিখতে পারে। জ্যোতিষশাস্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, গাণিতিক জ্যোতিষশাস্ত্র এবং ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক অংশে মূলত জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী বা রাশিচক্র তৈরি করা থাকে। জ্যোতিষশাস্ত্রের এই অংশে তারিখ, সময় এবং স্থান ইত্যাদির ভিত্তিতে গ্রহগুলির বিভিন্ন অবস্থান গণনা করা হয়। অন্যদিকে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার জন্য ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্র ব্যবহার করা হয়। এই সিরিজে আমরা পরে গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব এবং প্রাথমিকভাবে ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্রের ওপর ফোকাস করব। আজকাল বাজারে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যা ব্যবহার করে প্রয়োজনীয় গাণিতিক তত্ত্ব গণনা করা যায় এবং জন্মতালিকা বা জন্মকুণ্ডলী বের করা যায়। তবে সফটওয়্যার কেনা বা ব্যবহার করার ব্যাপারে একটি ভালো ও নিখুঁত সফটওয়্যার নির্বাচন করা প্রয়োজন। কম দাম হোক বা বেশি দাম হোক, সফটওয়্যারটি যেন নিখুঁত গণনা করে। বাংলা ভাষার সাথে হিন্দি, ইংরাজি সহ নানা ভারতীয় ভাষায় সফটওয়্যার পাওয়া যায়। আমি কয়েকটি বাংলা ভাষার সফটওয়্যারের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সন্তান জন্মের সময় মহাজগতে গ্রহের অবস্থানের একটি মানচিত্র তৈরি করা হয় এবং এই মানচিত্রটাই জন্মচার্ট বা রাশিচক্র বা জন্মকুণ্ডলী নামে পরিচিত। পুরো জ্যোতিষশাস্ত্র মূলত 9টি গ্রহ, 12টি রাশি, 27টি নক্ষত্র এবং 12টি ঘর বা ভাবের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সাধারণত ভবিষ্যৎবাণীগুলি এই উপাদানগুলির ক্রমবিন্যাস এবং সংমিশ্রণের ওপর ভিত্তি করে হয়। 9টি গ্রহের নাম: রবি বা সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।
আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য এবং চাঁদকে যথাক্রমে একটি নক্ষত্র এবং একটি উপগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ইংরেজিতে প্ল্যানেটে অনুবাদ করা হয়েছে, এবং ভবিষ্যৎবাণীমূলক উদ্দেশ্যে সূর্য আর চন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে উত্তর নোড নর্থ নোড রাহু এবং সাউথ নোড কেতু জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী দুটি বিন্দু, এই দুটিও ভবিষ্যৎবাণীর উদ্দেশ্যে গ্রহ নামে পরিচিত। যদি আপনি রাহু এবং কেতুর আসল অবস্থান সম্পর্কে জানতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি দেখার অনুরোধ করা হচ্ছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র পৃথিবী কেন্দ্রিক। রাশিচক্র একটি বৃত্তাকার বেল্ট এবং সব গ্রহই এই বেল্টে চলাচল করছে বলে মনে হয়। যদি এই রাশিকে 12টি সমান অংশে ভাগ করা হয়, তাহলে প্রতিটি অংশ এক একটি রাশি হিসেবে পরিচিত। এই 12টা রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। একইভাবে এই রাশিচক্রকে 27টি সমান অংশে ভাগ করা হয়, তখন প্রতিটি অংশকে এক একটা নক্ষত্র বলা হয়। আমরা এই সিরিজে পরে নক্ষত্র সম্বন্ধে আলোচনা করব। গাণিতিকভাবে একটি বৃত্ত 360 ডিগ্রি, অতএব একটি রাশি যা রাশিচক্রের 1/12 অংশ 30 ডিগ্রি নিয়ে গঠিত। তা সত্ত্বেও গাণিতিক অংশে খুব বেশি যাওয়ার দরকার নেই, এবং এটি জানা এখন যথেষ্ট যে প্রতিটি রাশি 30 ডিগ্রি। 12টা রাশি মানে 3/36, 360 ডিগ্রি পুরো রাশিচক্রটা হচ্ছে। আর এই ডিগ্রি, মিনিট, সেকেন্ডের হিসেব ঘন্টা, মিনিট, সেকেন্ডের মতোই, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে 1 রাশি। এবার প্রতিটা রাশি এক একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সম্বন্ধে জেনে নিন। প্রথম রাশি হচ্ছে মেষ, ইংরেজিতে বলে অ্যারিস। এর অধিপতি হচ্ছে মঙ্গল। তারপর বৃষ, অধিপতি শুক্র, ইংরেজিতে বলে টৌরাস। তারপর মিথুন, অধিপতি বুধ, ইংরেজিতে বলে জেমিনি। কর্কট, অধিপতি চন্দ্র, ইংরেজিতে বলে ক্যান্সার। সিংহ, অধিপতি রবি, ইংরেজিতে বলে লিও। কন্যা, অধিপতি বুধ, ইংরেজিতে বলে ভার্গো। তুলা, অধিপতি ভেনাস, ইংরেজিতে বলে লিব্রা। বৃশ্চিককে ইংরেজিতে বলে স্করপিও, অধিপতি মার্স। ধনুকে ইংরেজিতে বলে স্যাজিটেরিয়াস, অধিপতি বৃহস্পতি। মকর রাশিকে ইংরেজিতে বলে ক্যাপ্রিকন, অধিপতি শনি। কুম্ভ রাশিকে ইংরেজিতে বলে অ্যাকোয়ারিয়াস, অধিপতি শনি। আর রাশিচক্রের শেষ রাশি মীন, ইংরেজিতে বলে পিসেস, অধিপতি বৃহস্পতি। আমরা রাশিচক্র, গ্রহ এবং তাদের অধিপতি সম্পর্কে শিখলাম। এগুলো খুব গুরুত্বপূর্ণ ধারণা, এবং যদি সম্ভব হয় এইসব এগুলো মুখস্থ রাখার চেষ্টা করুন। এখন আমরা গ্রহের এবং রাশিগুলির শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানতে যাচ্ছি, যা ভবিষ্যৎবাণীপূর্ণ জ্যোতিষশাস্ত্র শেখার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত গ্রহগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, উপকারী আর ক্ষতিকারক বা অপকারী। যেমন স্বাভাবিক শুভ গ্রহ চন্দ্র, বুধ, শুক্র এবং বৃহস্পতি প্রকৃতি দ্বারা শুভ গ্রহ বলে বিবেচিত হয়। আর স্বাভাবিক অশুভ গ্রহ হলো সূর্য বা রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতু। এদের প্রকৃতিগতভাবে অশুভ গ্রহ বা পাপ গ্রহ বলে বিবেচনা করা হয়। সাধারণত চন্দ্র এবং বুধ সবসময় উপকারী হয় না। পূর্ণিমার কাছাকাছি চাঁদকে উপকারী বলে মনে করা হয়। চাঁদ যখন দৃশ্যমান হয় না, অর্থাৎ অমাবস্যার কাছাকাছি চাঁদ উপকারী নয় বলে ধরা হয়। কৃষ্ণা অষ্টমী থেকে, মানে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লাষ্টমী অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চাঁদকে বা চন্দ্রকে অশুভ বলা হয়, বাকি সময় চন্দ্রকে শুভ বলা হয়। আর একইভাবে বুধ গ্রহটি শুভ গ্রহের সঙ্গে যদি থাকে তবে এটি শুভ বলে বিবেচিত হয়, এবং যদি অশুভ স্থানে বা অশুভ গ্রহ যুক্ত হয় তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। অন্য কথায়
বুধের প্রকৃতি নির্ভর করে যে গ্রহ বুধকে প্রভাবিত করছে সেই গ্রহের প্রকৃতির উপর। এটা মনে রাখা উচিত যে সমস্ত স্বাভাবিক অশুভ গ্রহ সবসময় নেতিবাচক ফলাফল দেয় না, একইভাবে সব স্বাভাবিক শুভ গ্রহ সবসময় ইতিবাচক ফলাফল দেয় না। ভালো বা খারাপ প্রভাব নির্ভর করে অন্যান্য বিষয়গুলির উপর, যেমন অধিপতিত্ব, অবস্থান এবং দৃষ্টি ইত্যাদির উপর। আমরা পরে এই বিষয়গুলির উপর আলোচনা করব। আসুন প্রথম ফ্যাক্টর অর্থাৎ কোন রাশিতে গ্রহের অবস্থান তা দিয়ে শুরু করি। সাধারণত যে কোনো গ্রহ উচ্চ রাশি, মূল ত্রিকোণ, নিজস্ব রাশি বা স্বরাশি এবং মিত্র রাশি এই ক্রমে ইতিবাচক ফলাফল দেয়, মানে ভালো ফল দেয়। অন্য কথায় উচ্চস্থ গ্রহগুলি সর্বোত্তম ফল দেয়, মূল ত্রিকোণস্থ গ্রহ দ্বিতীয় সেরা ফল দেয়, নিজস্ব রাশিগত গ্রহ বা স্বক্ষেত্রস্থ গ্রহ তৃতীয় সেরা ফল দেয় এবং মিত্র রাশিস্থ গ্রহগুলো চতুর্থ সেরা ফল দেয়। এইভাবে গ্রহের বলাবল বা গ্রহটি কেমন ফল দেবে তা নির্ণয় করা হয়। অন্যদিকে যদি কোনো গ্রহ নিজ রাশিগত বা শত্রু রাশিগত হয়ে অবস্থান করে তবে এটি ভালো ফল দিতে সক্ষম হয় না। আপনাদের একটা টেবিল দেখাচ্ছি, দেখুন এই টেবিলে গ্রহগুলোর উচ্চ, দুর্বল এবং নিজস্ব রাশির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। সূর্য বা রবি তুঙ্গ হচ্ছে মেষ রাশিতে, নিজ রাশি হচ্ছে তুলা, নিজের রাশি সিংহ। চন্দ্র বৃষে তুঙ্গ, নিজ হচ্ছে বৃশ্চিকে, কর্কট হচ্ছে নিজের রাশি। মঙ্গল মকর রাশিতে তুঙ্গ, নিজ হচ্ছে কর্কট রাশিতে, আর নিজের রাশি হলো মেষ ও বৃষ্টি। বুধ কন্যা রাশিতে তুঙ্গ, মীন রাশিতে নিচস্থ, আর মিথুন আর কন্যা রাশি হচ্ছে নিজস্ব রাশি বা স্বক্ষেত্র। বৃহস্পতি কর্কটে তুঙ্গ, মকরে নিচস্থ, আর নিজস্ব রাশি বা স্বক্ষেত্র হলো ধনু আর মীন রাশি। শুক্র মীনে তুঙ্গ আর কন্যায় নিচস্থ, শুক্রের নিজস্ব রাশি বৃষ আর তুলা। শনি তুলায় তুঙ্গস্থ বা উচ্চস্থ, মেষে নিচস্থ, আর নিজস্ব রাশি বা স্বক্ষেত্র হলো মকর আর কুম্ভ। রাহু বৃষ বা মিথুনে তুঙ্গ আর বৃশ্চিক বা ধনুতে নিচস্থ, রাহুর কোনো নিজস্ব ঘর বলে নেই। কেতু বৃশ্চিক বা ধনুতে তুঙ্গস্থ আর বৃষ বা মিথুনে নিচস্থ। কেতুরও নিজস্ব ঘর বলে কিছু নেই। তবে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। একটা গ্রহের উচ্চ ও নিচ রাশি সবসময় একে অপরের সপ্তমে থাকে। যেমন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিতে সূর্য বা রবি উচ্চস্থ এবং তুলা রাশিতে অর্থাৎ মেষের সপ্তম রাশিতে নিচস্থ। এক্ষেত্রে গ্রহের উচ্চাংশ নিচাংশ সম্বন্ধেও জানা প্রয়োজন। মানে সম্পূর্ণ রাশিটা, শুধু রাশিটা আপনারা জানলেন যে একটা রাশিতে গ্রহ তুঙ্গ হয়, কিন্তু সম্পূর্ণ রাশিটাই তার তুঙ্গস্থান হয় না, সেই সম্পর্কেই বলছি। রবি মেষ রাশির 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান রবির। দশম ডিগ্রি হলো সুতুঙ্গ এবং সমগ্র রাশি হচ্ছে তুঙ্গক্ষেত্র। বৃষ রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত চন্দ্রের তুঙ্গস্থান, তৃতীয় ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং সমগ্র রাশি তুঙ্গক্ষেত্র। মকর রাশি 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গলের তুঙ্গস্থান, 28তম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং সমগ্র রাশি তুঙ্গক্ষেত্র। কন্যা রাশির 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত বুধের তুঙ্গস্থান, 15তম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং সমগ্র রাশি হচ্ছে তুঙ্গক্ষেত্র। বৃহস্পতি কর্কট রাশির 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান, 5ম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং সমগ্র রাশি হচ্ছে তুঙ্গক্ষেত্র। শুক্র মীন রাশির 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান, 27তম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং সমগ্র রাশি হচ্ছে তুঙ্গক্ষেত্র। শনি তুলা রাশির 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান, 20তম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান এবং
সমগ্র রাশিটাই হচ্ছে তুঙ্গক্ষেত্র। রাহুর তুঙ্গস্থান হিসেবে দুটো রাশির কথা বলেছি, যে চারটা দেখালাম আপনাদের। তাতে জৈমিনী মতে রাহু মিথুনে তুঙ্গ এবং পরাশর মতে বৃষে তুঙ্গ। এক্ষেত্রে আমরা দুটো রাশি তুঙ্গস্থান হিসেবে ধরে বিচার করব। রাহু মিথুনের বা বৃষের 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ। যেহেতু রাহু ঘড়ির কাঁটাতে চলে, তাই 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। আর সমগ্র রাশিটাই হচ্ছে তুঙ্গক্ষেত্র। কেতু বৃশ্চিক বা ধনুর 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান। এক্ষেত্রেও কেতু ঘড়ির কাঁটার দিকে চলে, রাহুর মতোই কেতু ঘড়ির কাঁটার দিকে চলে, তাই 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থান। 10ম ডিগ্রি হলো সুতুঙ্গস্থান, আর সমগ্র রাশি তুঙ্গক্ষেত্র। নিচস্থ ক্ষেত্রেও একইভাবে বিচার্য, অর্থাৎ রবি তুলা রাশির 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নিচস্থান। 10ম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচ ক্ষেত্র। চন্দ্র বৃশ্চিক রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 3য় ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচ ক্ষেত্র। মঙ্গল কর্কট রাশির 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 28তম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচ ক্ষেত্র। বুধ মীন রাশির 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 15তম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচস্থ ক্ষেত্র। বৃহস্পতি মকর রাশির 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 5ম ডিগ্রি হলো সুনিচ স্থান এবং সমগ্র রাশি নিচস্থ ক্ষেত্র। শুক্র কন্যা রাশির 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 27তম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচস্থ ক্ষেত্র। শনি মেষ রাশির 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 20তম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচস্থ ক্ষেত্র। রাহু বৃশ্চিক বা ধনু 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 10ম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচ ক্ষেত্র। কেতু মিথুনের বা বৃষের 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নিচ স্থান। 10ম ডিগ্রি হলো সুনিচস্থ স্থান এবং সমগ্র রাশি নিচ ক্ষেত্র। এখানে আর একটা কথা বলা দরকার যে সূর্য ও চন্দ্র শুধুমাত্র একটি রাশির অধিপতি, যদিও রাহু এবং কেতু কোনো রাশির অধিপতি নন, আর অন্যান্য গ্রহগুলি প্রত্যেকে 2টি রাশির অধিপতি। রাহু এবং কেতু নিজস্ব রাশি নেই, কিন্তু কিছু মত অনুযায়ী ভাড়াটে হিসেবে রাহুর ক্ষেত্র কন্যা রাশি এবং কেতুর ক্ষেত্র মীন রাশি ধরা হয়। রাহু এবং কেতুর ক্ষেত্র এবং উচ্চ নিচ রাশি সমস্ত জ্যোতিষীরা ভালোভাবে গ্রহণ করেন না, এক্ষেত্রে বিভিন্ন মতভেদ আছে। এবার গ্রহের মূল ত্রিকোণ সম্বন্ধে বলবো। রবি সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ, আর শেষ 10 ডিগ্রি হচ্ছে রবির স্বক্ষেত্র। চন্দ্র বৃষের 3 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। মঙ্গল মেষের 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত মঙ্গলের মূল ত্রিকোণ স্থান, আর শেষ 18 ডিগ্রি হচ্ছে স্বক্ষেত্র। বুধ কন্যার প্রথম 15 ডিগ্রি বাদ দিয়ে তারপরে 10 ডিগ্রি বুধের মূল ত্রিকোণ স্থান, অর্থাৎ 15 ডিগ্রি 1 মিনিট থেকে 25 ডিগ্রি পর্যন্ত, আর শেষ 5 ডিগ্রি স্বক্ষেত্র। বৃহস্পতি ধনু 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ স্থান, আর শেষ 20 ডিগ্রি বৃহস্পতির স্বক্ষেত্র স্থান। একবার শুক্র তুলার 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত শুক্রের মূল ত্রিকোণ স্থান, আর শেষ 15 ডিগ্রি শুক্রের স্বক্ষেত্র। কুম্ভের 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত শনির মূল ত্রিকোণ স্থান, শেষ 10 ডিগ্রি স্বক্ষেত্র। রাহু কুম্ভের 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। কেতুর ক্ষেত্রে সিংহের 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। মহর্ষি পরাশর মতে রাহুর 2টি মূল ত্রিকোণ ক্ষেত্র, কর্কট ও মিথুন। কেতুর 1টি মূল ত্রিকোণ ক্ষেত্র, ধনু।
সুতরাং কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে না মূল ত্রিকোণে অবস্থান করছে না কুম্ভস্থানে অবস্থান করছে, সেটা সঠিকভাবে বোঝার জন্য ডিগ্রিগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আর ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্রের জন্য গ্রহগুলোর বন্ধুত্ব শত্রুতা বোঝাও প্রয়োজন। গ্রহগুলির অন্যান্য গ্রহগুলির প্রতি নিরপেক্ষতা বা বন্ধুত্ব বা শত্রুতা কিরূপ সেটা এই টেবিলে আপনাদের দেখানো হচ্ছে। দেখুন, সূর্য বা রবি বন্ধু হলো চন্দ্র মঙ্গল বৃহস্পতি, শত্রু শুক্র শনি, আর নিরপেক্ষ বা সম হচ্ছে বুধ। চন্দ্র, রবি আর বুধ হচ্ছে বন্ধু, চন্দ্রের কোনো শত্রু নেই। নিরপেক্ষ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি। মঙ্গলের বন্ধু হলো সূর্য চন্দ্র বৃহস্পতি। বুধ হলো শত্রু, মঙ্গলের শত্রু বুধ, আর শুক্র শনি নিরপেক্ষ। বুধের বন্ধু হচ্ছে বা মিত্র রবি আর শুক্র, শত্রু হচ্ছে চন্দ্র, আর নিরপেক্ষ বা সম হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি। বৃহস্পতির বন্ধু রবি চন্দ্র মঙ্গল, শত্রু হচ্ছে শুক্র আর বুধ, সম বা নিরপেক্ষ হচ্ছে শনি। শুক্রের বন্ধু শনি আর বুধ, শত্রু হচ্ছে রবি আর চন্দ্র, আর সম বা নিরপেক্ষ হচ্ছে বৃহস্পতি আর মঙ্গল। শনির বন্ধু বুধ শুক্র, শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, আর বৃহস্পতি হলো সম বা নিরপেক্ষ। রাহুর বন্ধু শুক্র শনি, শত্রু রবি চন্দ্র মঙ্গল, নিরপেক্ষ হচ্ছে বুধ বৃহস্পতি। কেতুর বন্ধু রবি চন্দ্র মঙ্গল, শত্রু হচ্ছে শুক্র শনি, নিরপেক্ষ বা সম বুধ বৃহস্পতি। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মুখস্থ রাখা উচিত। যদি আপনি প্রাথমিকভাবে মুখস্থ করা কঠিন বলে মনে করেন তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। সময় এবং অনুশীলনের সাথে আপনি এটা স্বয়ংক্রিয়ভাবে শিখবেন। আমি মুখস্থ করার জন্য একটি সহজ কিন্তু স্থূল সূত্র শেয়ার করছি। মোটামুটিভাবে আমরা গ্রহগুলোকে দুটো গ্রুপে বিভক্ত করতে পারি যা একে অপরের বিরূপ। গ্রুপ 1 হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি, আর গ্রুপ 2 হচ্ছে বুধ শুক্র শনি রাহু ও কেতু। যেমনটি আমি আগেই বলেছি, এটা একটা মোটামুটি সূত্র এবং এর কিছু ব্যতিক্রম রয়েছে যা আপনি আগে আলোচনা থেকে নোট করতে পারেন। সেই গ্রহগুলি যারা মিত্র গ্রহের রাশিতে বা মিত্র গ্রহের সাথে থাকে তারা ইতিবাচক ফলাফল দেয়। একইভাবে কোনো গ্রহ শত্রু গ্রহের রাশিতে অবস্থান করে অথবা শত্রু গ্রহের সঙ্গে যদি অবস্থান করে তাহলে কম ইতিবাচক ফলাফল পাওয়া যায়। একটি উদাহরণ দেওয়া যাক। আপনি এর আগের আলোচনা থেকে শুনেছেন, আমি বলে এলাম একটু আগেই, যে শনি এবং সূর্য একে অপরের শত্রু। সুতরাং যদি সূর্য শনির রাশিতে অবস্থান করে, অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে অবস্থান করে, বা সূর্য শনির সাথে অবস্থান করে, তবে এটি সূর্য ভালো ফলাফল দিতে সক্ষম হবে না। অন্য কথায় সূর্য তার ফলাফল দিতে দুর্বল হবে। অন্যদিকে যদি সূর্য চন্দ্র মঙ্গল বা বৃহস্পতির সাথে থাকে, যারা সূর্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বা তাদের ঘরে থাকে, তবে এটি সাধারণত ভালো ফলাফল দেবে। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশে আমরা জন্মকুণ্ডলী বা রাশিচক্র, ভাব, রাশি এবং জ্যোতিষশাস্ত্রে তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। নমস্কার।